আসসালামু আলাইকুম। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা নিউ একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য প্রতিদিনের মতো সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটিও ভালো লাগবে। সবাইকে জুমা মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার দিন সকালবেলা কিচেন থেকে আমার ভিডিওটা আপনাদের সাথে শুরু করলাম। এখন ব্রেকফাস্ট রেডি করার জন্য কিচেনে চলে এসেছি। আর এখানে একটা পাতিলে আমি 2 লিটার দুধ নিয়ে নিলাম। আজকে পাস্তার পায়েস রান্না করব। আর সেই সাথে এদিক থেকে আমি এই চুলায় রেডি পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো ভাজতে থাকি আর ভাজতে ভাজতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতেই। যদি আপনারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওটি। আপনাদের সাথে কথা বলছি আর এদিক থেকে আমি কিন্তু ব্রেকফাস্ট রেডি করছি। পরোটাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর সেই প্যানটার মধ্যেই আমি এখন 3টা ডিম পোস্ট করে নিচ্ছি। আর পাশাপাশি চুলায় কিন্তু আমি পাস্তার পায়েসটাও রান্না করে নিয়েছি। পাস্তার পায়েসের রেসিপিটা আর শেয়ার করলাম না, আমার চ্যানেলে অলরেডি পাস্তার পায়েসের রেসিপি দেওয়া আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। যারা পাস্তার পায়েসের রেসিপিটা দেখতে চান তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো পাস্তার পায়েসটাও হয়ে গিয়েছে, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এই তো সব কিছু সার্ভ করে নিয়ে ডাইনিং টেবিলে চলে এলাম। পাস্তার পায়েসটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আর ডিম পোস্ট করে নিয়েছি, কয়েকটা খেজুর এখানে ধুয়ে দিলাম। আর পরোটা সেঁকে নিয়েছি। তো আম্মার তো ডায়াবেটিস, আম্মা ইনসুলিন নিয়ে নিয়েছে অনেকক্ষণ আগেই। একটু তাড়াহুড়া করেই আজকে সকালের ব্রেকফাস্ট রেডি করলাম। সবাইকে ডাকছি ব্রেকফাস্ট টেবিলে আসার জন্য। ব্রেকফাস্ট রেডি আছে, তো বাচ্চারা ফ্রেশ হয়ে আসছে আর আম্মা এদিক থেকে ব্রেকফাস্ট অলরেডি শুরু করে দিয়েছে। এখানে আম্মাকে একটু পাস্তার পায়েস বাটিতে দিয়ে দিচ্ছি, আম্মা খাবে সে চিন্তা মাথায় রেখে কিন্তু পাস্তার পায়েসে আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি। পাস্তার পায়েসটা এখনও প্রচুর গরম আছে। এই ধরনের পায়েস বা ফিরনি কিন্তু ঠান্ডা করে খেলে, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। তো এখন তো শীতের দিন, ঠান্ডা করে খাওয়ার উপায় নেই, তারপর একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগতো। তো যাই হোক, সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি। টেবিলটা ক্লিন করার জন্য আমি মিস্টার ব্রাশও স্প্রে করে নিলাম। একজন জানতে চেয়েছেন যে আমি যেই স্প্রেটা দিয়ে টেবিলটা ক্লিন করি সেই স্প্রেটার নামটা যেন একটু বলি। তো এটা মিস্টার ব্রাশও যে ক্লিনিং স্প্রেটা আছে গ্লাস ক্লিনার, সেটা দিয়ে কিন্তু ক্লিন করছি। আমি আলাদা একটা স্প্রেতে ঢুকিয়ে নিয়েছি। টেবিলটা ক্লিন করে নিয়েছি। সকালবেলা ব্রেকফাস্টের পর টেবিল ক্লিন করা হয়ে গেলে কিন্তু মনে হয় অনেক বড় একটা কাজ শেষ হয়ে গিয়েছে। তো টেবিলটা ক্লিন করার পর একটা রানার দিয়ে উপরে ট্রান্সপারেন্ট পেপার দিয়েছি। তো এরপর আমরা শীতের কাপড় চোপড় যে আছে সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি। বর্ষা যাওয়ার পর কিন্তু এমনিতেও শীতের কাপড় চোপড় বা আলমারিতে রাখা কাপড় চোপড় একটু রোদে দিলে ভালো হয়। তো আমি সেই সময়টা পাইনি। তো আজকে ভাবলাম যে শীতের জ্যাকেট, ব্লেজার, কোট এগুলো যা আছে এগুলো একটু রোদে রাখবো, যেহেতু ফ্রাইডে বাচ্চাদেরও একটু সময় আছে, ওরাও একটু আমাকে হেল্প করতে পারবে সেই চিন্তা থেকে আর কি ওদেরকে নিয়েই এখন ছাদে এলাম। আর এই যে কাপড়গুলো একটু ছাদে রোদে দিচ্ছি, 1 ঘন্টার মতো রাখবো, রেখে নিয়ে চলে যাব। আমি তো ক্যামেরা হ্যান্ডেল করছি আর আরিয়ানা বাবু আমাকে এই কাজগুলো করার জন্য হেল্প করছে। ওরাই নিয়ে এসেছে সব শীতের কাপড় চোপড়গুলো, হ্যাঙ্গারে করেই রাখা হয়, এভাবে আনা হয়েছে, জাস্ট শুধু একটু রোদে দিয়ে দিচ্ছে। কাপড়গুলো এদিকে রোদে থাকুক আর এদিক থেকে আমি গাছগুলোতে সব পানি দিয়ে নিব আর আপনাদের সাথে অনেক গল্প করব। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু মাঝে মাঝেই, মানে প্রত্যেকটা ভিডিওতেই একটা কমেন্ট আসে আমার, অনেক আপুরাই জানতে চায় যে আপু ভাইয়া ইতালিতে থাকে, তোমরা কেন যাও না? তো সব আপুদের উত্তরে কিন্তু আমি বলি যে আমরা যাই না বাচ্চাদের পড়াশোনার জন্য বা বাচ্চাদের ক্ষতি হবে পড়াশোনার সেই জন্য।
সেই চিন্তা থেকেই এতদিন যাওয়া হয়নি। তো এখন যেহেতু আরিয়ানা এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করে ফেলেছে, ভার্সিটিতে উঠে গিয়েছে, তো এখন আমার কাছে মনে হয়েছিল যে এখন হয়তো বা আমরা যেতে পারি, সব সময় থাকার জন্য না, 2-3 মাসের জন্য বেড়ানোর জন্য আমরা যেতে পারি। সেই চিন্তা থেকেই কিন্তু আমি ওর বাবাকে বলেছিলাম যে আমাদের কাগজপত্র ঠিক করতে আমাদেরকে যেন নিয়ে যায়। তো আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে, সেই ভুলটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের হয়তো বা কখনো আর কোনো দিন ইতালিতে যাওয়া হবে না। ইতালিতে যাওয়ার স্বপ্নটা মনে হয় আর কোনো দিন পূর্ণ হবে না আমাদের। সব স্বপ্ন তো আর পূরণ হয় না। তো যাই হোক, মহান আল্লাহ পাক যেটা ভালো মনে করেছেন সেটাই করেছে হয়তোবা। তো সব কাগজপত্র ঠিক করার জন্য যখন সব কিছু রেডি করছিল, তখনই দেখলো যে আমাদের বিরাট একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে ওর বাবার পাসপোর্টে যে নামটা আছে, ইতালিয়ান পাসপোর্টে সেই নামটা নেই। ইতালিয়ান পাসপোর্টে ওর বাবার যে ডাক নামটা আছে সেটাই ব্যবহার করা হয়েছে। তো আইডি কার্ডের সাথে পাসপোর্টের কোনো মিল নেই। আর আমাদের যা কিছু আছে সব কিছুই ওর বাবার আইডি কার্ডের নামটা দিয়ে করা হয়েছে। আমাদের সব কিছুতে ওর বাবার বাংলাদেশের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের নাম দিয়ে সব কিছু করা হয়েছে, বাচ্চাদের জন্ম নিবন্ধন করা হয়েছে, কিন্তু ইতালিয়ান পাসপোর্টে ওর বাবার ডাক নাম। তো প্রবলেমটা কোথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই ডাক নামটা তো আমরা কোথাও ইউজ করিনি। তো আমরা বিশাল একটা বিপদে পড়ে গিয়েছি এখন। কোনোভাবেই কোনো কিছুই করা যাচ্ছে না, এটা কোনোদিনও আর ঠিক করার মতনও না। ওর বাবা যখন ইতালিয়ান নাগরিকত্ব পায় তখন আর কি সে আমাদের বাংলাদেশের আইডি কার্ডের নামটা ব্যবহার না করে ডাক নামটা ব্যবহার করেছিল। এটাই হয়েছে প্রবলেমটা। এখন আমরা সেই নাম দিয়ে কিছুই করতে পারছি না। আমাদের হয়তোবা কারোর আর কোনো দিন ইতালিতে যাওয়া হবে না। তো ওর বাবা বলল যে এই চিন্তা আর করা যাবে না, ইতালিতে হয়তো কোনো দিন আর আনতে পারবো না। তো শুনে মনটা অনেক খারাপ লেগেছে। স্বপ্ন থাকে কিন্তু মানুষের কিছু কিছু, সব স্বপ্ন পূরণ হয় না যদিও। তো যাই হোক, মহান আল্লাহ পাক হয়তোবা এটার মধ্যে আমাদের ভালো দেখেছেন। তো এখন থেকে আর ইতালি যাওয়ার আর কোনো স্বপ্ন দেখি না, বা ইতালিতে কোনো দিন যেতে পারবো কিনা সেটা নিয়ে আর ভাববো না। যদি মহান আল্লাহ পাক ভাগ্যে রাখে, আল্লাহর ঘর যদি কোনো দিন দেখায়, এখন থেকে শুধু সেই আশাটাই করব। আর সবাই দোয়া করবেন এই ক্ষেত্রে যেন আমাদের কোনো রকম প্রবলেম না হয়। ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছে, সব আশা ভরসা স্বপ্ন সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো সবাই এজন্য পাসপোর্ট করার সময় একটু ভেবে চিনতে একদম ভালো করে নামটা ক্লিয়ার করে বা নামের বানানটা শুদ্ধ করে দেখে তারপর করবেন। এগুলো কিন্তু অনেক বড় প্রবলেম এখন। এগুলো প্রবলেম হলে খুব সহজে ঠিকও করা যায় না এখন। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে বাসায় চলে এসেছি। আর আমার যে কিচেন ক্যাবিনেট আছে, কাউন্টার টপের নিচের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো আমি একটু পরিষ্কার করে অর্গানাইজ করে নিয়েছি। তো এটা তৃপ্তিস রেসিপি ঘর আইডি থেকে আপুর রিকোয়েস্ট ছিল যে আমার যে নিচে ক্যাবিনেটগুলো আছে এগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি এটা যেন একটু শেয়ার করি। তো আমার কিন্তু এখানে 3টা ড্রয়ার আছে। ড্রয়ারগুলিতে আমি যে জিনিসগুলো কম ইউজ হয় সেগুলো গুছিয়ে রাখি। তো এখানে কিছু স্পেচুলা, কাঠের স্পেচুলা, তারপর বিভিন্ন টাইপের আর কি জিনিসপত্র যেগুলো কম ইউজ হয় সেগুলোই গুছিয়ে রাখছি। আর অনেকেই জানতে চান আমার যে ক্যাবিনেটগুলো আছে এগুলো কিসের। উপরে যে ক্যাবিনেটটা আছে কিচেনের সেগুলো হচ্ছে উড বোর্ড দিয়ে তৈরি করা। আর নিচের এগুলো যে দেখতে পাচ্ছেন এখন ড্রয়ার বা নিচের যে ক্যাবিনেটের দরজাগুলো আছে এগুলো সব হচ্ছে প্লাস্টিক বোর্ডের। প্লাস্টিক বোর্ডের উপরে আমরা এই কালারটা করে নিয়েছি। ক্যাবিনেটের এই নিচটাতে কিন্তু পানি লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নিচে আমার হাউস আছে সেই চিন্তা থেকেই নিচের এই ক্যাবিনেটগুলো প্লাস্টিক বোর্ড দিয়ে করা হয়েছে। তো সবগুলো ড্রয়ার কিন্তু আমি কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি। একদম যে নিচের ড্রয়ারটা আছে সেটার মধ্যে যত রুমাল বা ঘর মোছার জিনিসপত্র, ক্লিনিংয়ের যত রুমাল টুমাল আছে সব কিছুই এখানে গুছিয়ে রাখি। আর এখানে হচ্ছে কয়েকটা সিঙ্ক মোছার আর কি, এগুলো খুব সুন্দরভাবে এগুলো দিয়ে সিঙ্কের পানিটা চুষে নেয়। তো সেগুলোই আর কি এগুলো গুছিয়ে রাখছি। এগুলো ওর বাবা ইতালি থেকে এনেছিল, খুব একটা ইউজ করা হয়নি, 2-একটা ইউজ করেছি। তো সামনে আজকে রাখলাম যেন ইউজ করতে পারি। আর এখন আমি আপনাদেরকে নিচে যে কাউন্টার টপের নিচে যে ক্যাবিনেটগুলো আছে সবগুলো একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিব। এটা হচ্ছে চুলার নিচের ক্যাবিনেটটা। এটার মধ্যে পাটা পুতা বটি বা এই টাইপের ঘর মোছার কিছু লিকুইড স্যাভলন এগুলো রাখা হয়েছে। তার পাশে যে ক্যাবিনেটটা আছে সেটার ভিতরে হচ্ছে হাউস, এটাতে শুধু একটা ঘর মোছার বালতি রাখা আছে। এর পাশে যে ক্যাবিনেটটা আছে এটা হচ্ছে আমার ময়লার বাস্কেট থাকে আর কি এখানে। তো ময়লার বাস্কেটটাই এখানে আছে।
এই ক্যাবিনেটটার পাশেই হচ্ছে 3টা ড্রয়ার। 3টা ড্রয়ার তো গুছিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই ড্রয়ারগুলোতে আমি কি কি রাখি। তো এই তো এটা হচ্ছে উপরের ড্রয়ারটা, এটা হচ্ছে মাঝখানের ড্রয়ারটা, আর এটা হচ্ছে একদম নিচে যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারটা। এর পাশে একটা ক্যাবিনেট আছে, সেটা হচ্ছে আমার এই পাশে ডোরটা, মানে 2টা ডোরের একটা ডোর খোলা যায়, ওয়াশিং মেশিনের জন্য একটা ডোর খোলা যায় না। এটার মধ্যে যত প্লাস্টিকের ঝুড়ি, গামলা, ঢাকনা এই টাইপের যত জিনিসপত্র আছে সব আমি এটার মধ্যেই রাখি। আর দুধের যে বোতলগুলো আছে সেগুলো ধুয়ে ক্লিন করে এটার মধ্যেই রাখা হয়। তো আশা করি আপুরা যারা জানতে চেয়েছিলেন যে আমার এই ক্যাবিনেটগুলো কিসের, তারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এগুলো প্লাস্টিক বোর্ড দিয়ে করা। আর তৃপ্তিস রেসিপি ঘর আইডি থেকে আপু আপনি দেখতে চেয়েছিলেন নিচের এই ক্যাবিনেটগুলো কিভাবে গুছিয়ে নেই। আশা করি আপনিও বুঝে নিয়েছেন বা দেখে নিয়েছেন। তো যাই হোক, এখন দুপুরে রান্নাবান্না করছি, আর রান্নাবান্না কি করছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিকেন রান্না করার জন্য সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর পাশেই আমি আলু ভেজে রেখেছি, সোনালী মুরগি রান্না করব। তো এই তো আলুটাও ভেজে নিয়েছি। 2টা সোনালী মুরগিকে ভালো করে কেটে ধুয়ে বেছে সুন্দর করে খালা দিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগিটা কিন্তু একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলে ভালো লাগে, ভুনা ভুনা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। ব্রয়লার চিকেন কিন্তু ভুনা খেতে ভালো লাগে, তবে আমার বাচ্চারা এটার চাইতে ব্রয়লার মুরগিটাই বেশি পছন্দ করে খেতে। তো আম্মা তো ব্রয়লার মুরগি খায় না, সেজন্যই আর কি এই মুরগিটা রান্না করছি। মুরগি রান্নার রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না, শুধু অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি। 12:30 অলরেডি বেজে গিয়েছে, আজান পড়ে গিয়েছে, আর খালা আমার সব কাজ শেষ করে চলে গেল। খালাকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিলাম, আর আপনাদের সাথে একটু ময়নাকেও শেয়ার করলাম। ময়নার যে স্ট্যান্ডটা আছে রাখার, সেটার নিচে কয়েকটা গাছ দিয়ে দিলাম আজকে। তো যাই হোক, এখন আবার কিচেনে চলে যাই, রান্নাবান্না করতে হবে, অনেক বেজে গিয়েছে। আর বাবু আর আরিয়ানাকে গোসল করতে বলেছি, ওরা হয়তো বা গোসলে ঢুকে গেছে। আর এদিক থেকে আমি রান্নাগুলো আস্তে আস্তে করছি। তো আজকে রান্নাবান্না খুব একটা নেই, শুধু এই চিকেনটা আলু দিয়ে ঝোল করে রান্না করব, আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। মুগ ডাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি আমি কিভাবে রান্না করি পুরো রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে। আর এদিক থেকে কিন্তু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলুটাও দিয়ে দিলাম, আর এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন যাচ্ছি দেখতে, দুইজনে কিন্তু দরজা লাগিয়ে 2টা ওয়াশরুমে ঢুকেছে। কি অবস্থা দেখি একজনের। বাবু মনে হয় গোসল করা শেষ, রেডি হয়ে নিচ্ছে নামাজে যাওয়ার জন্য। তো এই তো, হ্যাঁ, আমি যা ভেবেছিলাম, ও পাঞ্জাবি পরে ফেলেছে অলরেডি আর রেডি হয়ে নিচ্ছে নামাজে যাওয়ার জন্য। তো বাবু এদিকে নামাজে যাওয়ার জন্য রেডি হতে থাকুক, আর আমি একজন আপুর রিকোয়েস্ট রেখে নিচ্ছি। আপুর রিকোয়েস্ট হচ্ছে, আপুর বেবির আজকে 2 বছর হবে, আপুর বেবিটার নাম হচ্ছে রেহান আলী। আমি যেন সবার কাছে আপুর বেবিটার জন্য দোয়া চাই, আর আপুর বেবিটাকে যেন একটু উইশ করি। তো এই তো রেহান বাবা, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, অনেক বড় হও জীবনে, মানুষের মতো মানুষ হও, মা বাবার স্বপ্ন পূরণ করো। অনেক বেবিরাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখছে, আমি জানি। সব বেবিদেরকে অনেক ভালোবাসা রইলো আমার মন থেকে, আর অনেক দোয়া রইলো, সবাই অনেক ভালো মানুষ হও, সবাই সুন্দর করে পড়াশোনা করো, বাবা মার মুখ উজ্জ্বল করো। তো যাই হোক, বাবু কিন্তু রেডি হয়ে গিয়েছে, জায়নামাজটা নিয়ে নিল। ওকে বিদায় দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করব, কারণ ও যখন কোথাও যেতে নেয় তখন কিন্তু আর অন্য কাজে মন বসাতে পারি না। বাচ্চাকে বিদায় দিয়ে তারপর বাকি কাজটা করে নিব। এই তো ওকে বিদায় দিচ্ছি এখানে দাঁড়িয়ে, আর বলছি একদম সাবধানে যাবে। ও আমাদের বিল্ডিংয়ে যে আরও ভাইয়েরা আছে, আমার কেয়ারটেকার আছে, ওদের সাথেই নামাজে যায়, একদম কাছেই আর কি বাসার। তো নামাজ পড়ে আবার ওদের সাথে চলে আসবে। তারপরও মার মন টেনশন তো হয়ই, চারদিকে যে অবস্থা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে কিচেনে চলে এলাম। চিকেন তরকারিটা এই পাশের চুলায় দিয়ে দিলাম, আর এই পাশের চুলায় এখন ভুনা খিচুড়িটা বসিয়ে দিব। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে 1 পট মুগ ডাল নিয়ে নিলাম। যে পটটা দিয়ে আমি চাল মাপি সেই পটের 1 পট মুগ ডাল নিলাম। 2 পট পোলার চালের জন্য 1 পট মুগ ডাল নিলাম।
তো চালের অর্ধেকই কিন্তু মুগ ডাল দিতে হয়। মুগ ডালটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আরও অন্য ধরনের ডালও ইউজ করা যায়। তো আমি আজকে মুগ ডাল দিয়েই ভুনা খিচুড়ি রান্না করছি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো ডালটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ডালটা ভাজার পর। খুব বেশি ভাজতে হবে না, কালচে হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই টাইপের করে ডালটাকে আমি ভেজে নিলাম। আর এখানে আমি চাল নিয়ে নিচ্ছি, পোলার চাল 2 পট পরিমাণ চাল নিলাম। চালটা নেওয়া হয়ে গেলে মুগ ডালটা আমি চালের সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখন খুব ভালোভাবে চাল আর ডাল আমি একসাথে করে ধুয়ে নিব। ডালটা যেহেতু এখনই ভাজা হয়েছে, একটু গরম থাকাতে একটু হাতে লাগছিল, তো একটু পানি ছেড়ে ঠান্ডা করে তারপর চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো রান্নার যে রেগুলার তেল আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচি আর 2টা তেজপাতা, আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন কালার করে নিব, খুব একটা কালার করব না। এই পর্যায়ে যখন পেঁয়াজটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। চাল আর ডালটা একসাথে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এক এক করে সব মশলা। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়া, আর হাফ চা চামচের চেয়েও একটু কম দিলাম আমি হলুদের গুঁড়া। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়াও আমি অ্যাড করেছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আনফরচুনেটলি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি 7-8টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিব। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। তো চাল আর ডাল মিলিয়ে আমার 3 পট ছিল, তো 3 পটের ডাবল আমি 6 পট পানি দিয়ে দিলাম। আমার এই ভিডিওগুলি কিন্তু অনেক নতুন গৃহিণী আপুরা দেখে, যারা ঠিকঠাক মতো পোলাও বা ভুনা খিচুড়ির পানির আন্দাজটা করতে পারে না। সেজন্য কিন্তু আমি একটু ডিটেলসে বলছি। 3 কাপ পরিমাণ চাল আর ডাল যদি হয় সেখানে অবশ্যই 6 কাপ পরিমাণ পানি দিতে হবে, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে পোলাওটা বা ভুনা খিচুড়িটা। তো আবারও একটু টেস্ট করে আমি লবণটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম হাই হিটে আছে। 5 মিনিট পর এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো একদম লো মিডিয়াম হিটে করে চুলার হিটটাকে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে যখন চলে এসেছে আবারও একটু নিচ থেকে উলটপালট করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আবারও দিয়ে দিব। তো এই তো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণ ঘি। এই তো ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5-6 মিনিটের মতো লো মিডিয়াম হিটে ভুনা খিচুড়িটা চুলায় বসিয়ে রাখবো। আর সব রান্নাবান্না কমপ্লিট, আর সব কিছু গুছিয়ে নিয়ে এখন খাবারের টেবিলে চলে এলাম। বাবুও নামাজ পড়ে এসেছে, এসে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছে। আর সব কিছু খাবার টাবার এনে টেবিলে এখন দুপুরের খাবারটা আর কি সার্ভ করে দিচ্ছি সবাইকে। আর বাবু দেখেন একটা কালো প্লেট নিয়েছে, এই কালো প্লেটটা বিরাট একটা দুর্ঘটনা ঘটেছে আজকে দুপুরে খাওয়ার সময়। তো গরম খিচুড়িটা এটাতে সার্ভ করা হবে, একটু পরে আপনারা দেখতে পাবেন, কিন্তু খিচুড়িটা সে অবশেষে আর এই প্লেটটাতে খেতে পারেনি। মনে হয় টেম্পার চলে গিয়েছে, সেজন্য আর কি গরম খিচুড়িটা দেওয়ার পরেই খিচুড়ির এই প্লেটটা 2 ভাগ হয়ে গেছে মাঝখান থেকে। তো যাই হোক, সব কিছু ফেলে দিয়ে ওকে আবার নতুন প্লেটে সার্ভ করা হয়েছে। আপনাদের সাথে এখন আমি খিচুড়িটা সার্ভ করে একটু শেয়ার করছি। মুগ ডাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের সুন্দর মতামতের অপেক্ষায় থাকব। আর আপনাদের একটা সুন্দর মতামত কিন্তু আমাকে পরবর্তী কন্টেন্টের অনুপ্রেরণা যোগায়। আর মাশাআল্লাহ ভুনা খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন।
আর এই যে আমি কিন্তু কালো প্লেটটাতে বাবুকে খিচুড়ি সার্ভ করে দিলাম। এর কিছুক্ষণ পরেই প্লেটটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে ফেটে গিয়েছে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হঠাৎ করে ঘটনাটা ঘটেছে। মানে প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য, মানে কেমন যেন একটু লেগে উঠেছিল। তো যাই হোক, পরে প্লেটটা সহ খিচুড়িগুলো সব ফেলে দিয়ে ওকে নতুন প্লেটে আবার আর কি অন্য প্লেটে আর কি খাবার সার্ভ করে দিয়েছি। তো আমরা এখানে সবাই খেতে বসে গিয়েছি, দুপুরের খাবারটা খেয়ে নেই। আর আজকের এই মেনুটা ছিল আমার আম্মার পছন্দের। আমার আম্মা ভুনা খিচুড়ি খেতে খুব পছন্দ করে মুরগির মাংস দিয়ে। আর সাথে আছে জলপাইয়ের আচার, টমেটোর সালাদ আর লেবু। আর এই তো আমিও নিয়ে নিলাম। খুব ঝরঝরে হয়েছে কিন্তু ভুনা খিচুড়িটা। আমার কাছে তো মনে হচ্ছে আচার দিয়ে শুধু এমনিতেই খেয়ে ফেলবো। খুব ভালো লাগছিল। যারা নতুন গৃহিণী আপুরা আছেন, পুরান গৃহিণী আপুদেরকে বলছি না, কারণ পুরান গৃহিণী আপুরা হয়তো বা আমার চেয়ে আরও ভালো করেই রান্না করতে পারেন। নতুন গৃহিণী আপুরা যদি দেখে থাকেন এই ভিডিওটা, একটু হলেও উপকৃত হবেন। আর এভাবে কিন্তু অবশ্যই বাসায় ভুনা খিচুড়ি রান্না করে সবার মন জয় করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, খাওয়া দাওয়া শেষ করলাম। এবার একটু রেস্ট নিতে হবে, তা না হলে আমি আর পারছি না। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট না নিলে আমি আর মানে পিঠের ব্যথায় আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, এই হলো আমার অবস্থা। তো আজকের মতো ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।